কি অবস্থা? তো আজকেই মূলত আমি ফাংশন অধ্যায়টা শেষ করব এবং আজকে আমি তোমাদেরকে পড়াবো পর্যায়বৃত্ত ফাংশন। এই পর্যায়বৃত্ত ফাংশন থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, সিকিউটা না আসলেও এমসিকিউটা আসে। তো পর্যায়বৃত্ত ফাংশনটা আসলে কি? দেখো, পর্যায়বৃত্ত ফাংশনটা হচ্ছে যে কোনো একটা ফাংশন একটা নির্দিষ্ট পর্যায় পরপর আবার তার পূর্বের অবস্থানে যদি ফিরে আসে তাহলে তাকে পর্যায়বৃত্ত ফাংশন বলে। যেমন সাইন এক্স, তো এক্সটা আমরা ডিগ্রি হিসেবে কল্পনা করি, আমরা তো জানি এটা ডিগ্রি। তো সেটা হচ্ছে কত, মনে করো এই পয়েন্টটাতে এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এটা আমাদের এক্স ডিগ্রি। এখন এই পয়েন্টটাতে ফিরে আসতে গেলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক টু পাই পরিমাণ আমাদের দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তার মানে এইটা সমান সমান আমরা লিখতে পারি সাইন 2π + x, লেখা যায় না? লেখা যায়। আবার কি হয়, তো এই যে আবার যে চক্করটা দেব দিয়ে আবার এখানে আসতে পারি, তার মানে এটাকে লেখা যায় সাইন 4π + x, 4π + x। তো এইভাবে অসীম সংখ্যক আমাদের নেওয়া যায়। তো এখানে কোনো একটা পর্যায়বৃত্ত ফাংশন আমাদের এইখানে কন্ডিশন বলে দিয়েছে, এই কন্ডিশনটা মাথায় রাখবা যে f of x = f of x + t, ঠিক আছে। যদি এটা হয় এবং ফাংশনের পর্যায়কাল যদি টি হয়, তাহলে পর্যায়কাল টি সর্বদা ধনাত্মক এবং মুখ্য পর্যায় হবে। কেন মুখ্য পর্যায়? এর কারণটা হচ্ছে আমরা এখানে 4π, 8π, তারপরে আছে 16π, এরকম অসংখ্য পাই তো পাইতে পারি, তাই না? তো তার মধ্যে আমরা কোনটা নেব? তার মধ্যে আমরা সব থেকে ছোট যে ভ্যালুটা সেটা নেব, 2π। তো তাহলে সাইন এক্সের পর্যায়টা তাহলে কত আসতেছে বলতো? সাইন এক্সের পর্যায়টা আসতেছে 2π, ঠিক আছে। পর্যায়কাল টি সমান 2π, ওকে। আচ্ছা, আবার দেখো, যদি আমরা লিখি যে ট্যান এক্স, ঠিক আছে, তো ট্যান এক্সটা কোথায়? দেখো ঠিক এইখানে হচ্ছে আমাদের ট্যান এক্স, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে এসে আবার ঠিক এই পয়েন্টে না ট্যান পজিটিভ, কারণ এই কোয়াড্রেন্টে পজিটিভ, আবার এই কোয়াড্রেন্টেও পজিটিভ, তার মানে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে? পাই। ঠিক একই ভ্যালুটাই পাচ্ছি, এখানেও তো এক্স, এইটুকখানেও তো এক্স, তাই না? তাহলে ট্যানের ক্ষেত্রে আবার কি হয়েছে? ট্যান পাই + x, ওকে। তার মানে এখানে ট্যানের পর্যায়কাল কত? ট্যান এক্সের টি পর্যায়কাল পাই, ওকে। আচ্ছা, এখন একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে সাইন এক্সের ক্ষেত্রে তো সেকেন্ড কোয়াড্রেন্টেও যাইতে পারে, তাই না? সাইন এক্সের ক্ষেত্রে কি আমরা এটা যদি এক্স নিই, তো এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে এটাও তো এক্স, তাহলে কেন এটা পর্যায়কালের মধ্যে আসলো না? কেন আমাদের টোটাল ঘুরে আসতে হয়েছে? তো দেখো, সবসময় মনে রাখবা পর্যায়কালের ক্ষেত্রে আমরা ব্যাক করতে পারবো না। সাপোজ এইখান থেকে আমরা যখন শুরু করছি, আমরা এইখানে যে গেছি, এইখানে যাওয়ার জন্য আমাদের পাই থেকে যে আবার ব্যাক করতে হয়েছে, বাট এটা করা যাবে না, ঠিক আছে। আমাদের একবারে ঘুরে আসতে হবে, ঘুরে এসে আবার সেই আগের মানটাই পাইতে হবে, ঠিক আছে। আমরা ব্যাক করতে পারবো না। তো এই কারণে আমরা সাইন এক্সের ক্ষেত্রে টোটাল 2π পরিমাণ ঘুরতে হয়েছে। শুধু সাইন না, কজের ক্ষেত্রেও তাই, সেকের ক্ষেত্রেও তাই, কসেকের ক্ষেত্রেও তাই। শুধু ট্যান আর কটের বেলায় এই যে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ বলে আমাদের পাই পরিমাণ ঘুরে আবার সে একই ভ্যালুটা, পজিটিভ ভ্যালুটা পাইতে হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। প্রথমটা যে y = a sin টু দি পাওয়ার n b থেটা প্লাস c যদি হয়, তাহলে পর্যায়টা কি হবে? যদি n, এই যে পাওয়ারের সাইনের পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে হবে 2π/mod(b), ঠিক আছে। নিচে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। এবং সাইনের পাওয়ারটা যদি জোড় হয়, মানে n এর পাওয়ারটা যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে হবে π/mod(b). তো এখানে পাওয়ারের উপর নির্ভর করতেছে যে কত। যেমন এই যে একটু আগে লিখছি না যে সাইন এক্স, তা সাইনের পাওয়ার কত? 1, তার মানে এটা কত হবে? 2π। আচ্ছা, এক্সের সহগ কত? এখানে বি থেটা দেখো, হ্যাঁ, বিটা কি? বিটা মূলত থেটার সহগ। তো থেটা মানে এক্স মানে ডিগ্রি, তো ডিগ্রির সহগ কত? এখানে 1, তার মানে
2π/1 মানে হচ্ছে 2π। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এই যে 2πটা আসছে, এইভাবে আসে। আচ্ছা, তারপরে যদি আমাদের জোর হইতো যেমন সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা কি লিখতাম, পাই দিয়ে 1 দিতাম, কারণ পাওয়ার আছে জোর, এই কারণে পাই/, এই যে মডুলাস অফ বি, মানে বিটা কি, বিটা হচ্ছে ডিগ্রি এর সহগ, তাহলে এটা আসতো পাই। আচ্ছা, এখন একটা জিনিস এখানে মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা যে এইখানে আমি সাইন যদিও লিখছি, বাট এইটা কজ, এটা সেক, এটা কসেক, এই তিনটার জন্যই প্রযোজ্য। ওকে, এই তিনটার জন্যই এটা প্রযোজ্য। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আমাদের ট্যান, তো ট্যান না, শুধু ট্যান না, এটা কটের ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, তো সেটা কি, এনের মানে পাওয়ার জোর বিজোড় যাই হোক, ট্যান আর কটের পাওয়ার জোর বিজোড় যাই হোক না কেন, এটা অলওয়েজ π/মডুলাস অফ বি হবে। ওকে, সুতরাং একটা জিনিসই শুধু মনে রাখলে হচ্ছে, সেটা কি, সাইনের পাওয়ার বা সাইন কস সেক কসেকের পাওয়ার যদি বিজোড় হয় তাহলেই একমাত্র 2π/b, তার মধ্যে আর সব ক্ষেত্রে π/b। ওকে, তো দেখো এখানে আমাদের কিছু অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দেখো যে ফাংশন দেওয়া আছে যে 2 cos, তো এখানে একটা জিনিস খেয়াল করো, সাইনের আগে কি আছে, এ আছে, ডাজেন্ট ম্যাটার, বি থেটা প্লাস সি কনস্ট্যান্ট কি আছে, ডাজেন্ট ম্যাটার, আমার শুধু খেয়াল করতে হবে পাওয়ার কি, আমার শুধু খেয়াল করতে হবে যে ডিগ্রির সাথে সহগটা কি, জাস্ট এই দুইটা। তো এখানে আমাদের কি ফার্স্টে দেখতে হবে পাওয়ার, পাওয়ার বিজোড়, পাওয়ার বিজোড় মানেই উপরে 2π আসবে মাস্ট, ঠিক আছে, উপরে 2π আসবে মাস্ট, তার মানে এক নম্বরের পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এরপরে কি, এক্সের সহগ, এটাই তো মডুলাস অফ বি, তাই না, কারণ 1/4, এক্সের সহগ কত, 1/4। আচ্ছা, তাহলে 4 কি উপরে চলে যাবে না, তাহলে হবে 8π। ওকে, আচ্ছা, 2 নম্বর পর্যায়কালটা কি বলছে দেখো, কট, তো কট মানে হচ্ছে উপরে পাই থাকবেই। আচ্ছা, নিচে কি হবে, নিচে হবে হচ্ছে মডুলাস অফ বি, মানে এক্সের সহগে, যে এক্সের সহগ কত, 3/4, তার মানে হচ্ছে 4π/3। আচ্ছা, 3 নম্বরে বলছে সাইন, পাওয়ার কি, পাওয়ারটা হচ্ছে বিজোড় মানেই উপরে 2π, কোনো কথা হবে না। আচ্ছা, এক্সের সহগ আমাদের কিন্তু অবশ্যই ভ্যারিয়েবল, এক্স থেটা এরকম এক্সের সহগ এ, তো এখানে প্লাস π/যে 3 আছে, এটা নিজেই তো কনস্ট্যান্ট, এটা তো কোনো ভেরিয়েবল নাই, এর সাথে তো কোনো ভেরিয়েবল নাই। যেমন এখানে কি ছিল, এই বিটা ছিল তো থেটার সহগ, এটা থেটা হচ্ছে ভেরিয়েবল, সি কনস্ট্যান্ট, তো এখানে π/3 যদিও কোণ বোঝাচ্ছে, বাট এটাই কনস্ট্যান্ট। তো এক্সের সহগ কত, -1, তো -1 মডুলাস করে দিলে অবশ্যই এখানে সব পজিটিভ ভ্যালু আসবে। ওকে, পর্যায়কাল কখনো নেগেটিভ আসে না, তো 2π/ কত হবে, 1 হবে, তার মানে 2π। ওকে, আচ্ছা, 4 নম্বরে বলছে যে পাওয়ার কত, পাওয়ার 4, তার মানে জোড় যেহেতু পাই আসবে। আচ্ছা, এক্সের সহগ কত, এক্সের সহগ 3/2, তার মানে আমাদের আসতেছে 2π/3। তো এই তো এটাই অ্যান্সার, ঠিক আছে। আমাদের শুধু পাওয়ার দেখতে হবে, আমাদের শুধু এক্স বা থিটার সহগটা দেখতে হবে, আর কোনো দিকে তাকানো যাবে না। ওকে, এর পরেরটা বলছে দেখো, আমাদের বলছে যে যদি f(x) এবং g(x) দুইটি পর্যায়বৃত্ত ফাংশন হয়, দুইটাই পর্যায়বৃত্ত ফাংশন হইতে হবে, কন্ডিশন দুইটাই পর্যায়বৃত্ত ফাংশন হইতে হবে যদি হয়, এবং তাদের পর্যায়কালটা যদি মনে করো t1 এবং t2 হয়, তাহলে তাদের যোগ, তাদের গুণ, তাদের ভাগ, এই ফাংশনের মানে কম্পোজিট ফাংশন যেগুলো থাকবে, বা তোমার এই ধরনের যে ফাংশনগুলো থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, দুইটা ফাংশনের, তো তাদের মোট যে ফাংশনটা, টোটাল যে ফাংশনটা, সেই ফাংশনের পর্যায়কালটা হবে কি, তাদের লসাগু এর সমান, ঠিক আছে। তো লসাগু এর সমান করতে গেলে আগে লসাগুটা বুঝতে হবে যে মাল্টিপল লসাগুটা কিভাবে হয়। যদি
আমাদের সামথিং বাই সামথিং আসে। যেমন দেখো লসাগুর দুই প্রকার, মানে ক্যালকুলেশনটা দুই প্রকারের হয়। এক, সাপোজ তোমাদের যদি বলা হয় যে 2 আর 4-এর লসাগু কত, তো ঠিক আছে 2 আর 4-এর লসাগু কত, 4 হবে। কিভাবে হবে, আমরা ইউক্লিডীয় মেথডে করি, যে 2 তো 1 থাকে, এখানে 2 থাকে, 2 2 4, তাই না, 4 হয়। আচ্ছা, এখন আরেকভাবে করা হয়, সেটা কি মনে করো যে 2/3 কমা 4/5 কমা 3/2 সাপোজ। আচ্ছা, তো এই তিনটার লসাগু কত হবে? এই তিনটার লসাগুর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এর লসাগু, একটু ভালো করে বুঝবা, লসাগু কত আসতেছে, উপরে হবে লবের লসাগু বা এলসিএম, আর হরের গসাগু। ওকে, লবের লসাগু, হরের গসাগু, শুধু লবের লসাগু, উপরে লসাগু হবে, নিচে গসাগু হবে। যেমন কি হবে, উপরে কত আছে, 2 4 3 এর এলসিএম, ওকে, আর নিচে হবে কত, 3 5 2, মানে তাদের গসাগু যেটা আছে এর এইচসিএফ, তাই তো। এখন বিষয়টা হচ্ছে যে এদের কত আসে, দেখো এটা কত আসে, এলসিএম 2 4 3, 2 4 3-এর করলে কত আসে, 12 আসে, উপরে 12 আসে, তাই না। 2 4 3 ইউক্লিডীয় করতে পারো, তো 2 করলে 1 2 3 আসে, তো এই যে 2 2 4, 3 4 12, ওকে। আর 3 5 2 আমরা জানি এইচসিএফ বা গসাগু মানে হচ্ছে কমন, তো 3 5 2-এর মধ্যে কমন কি 1, তার মানে এই 1, তার মানে এদের লসাগু কত, 12। তার মানে এই যে ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে 12। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হয়, এবং যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তো নর্মালি তোমরা জানোই কীভাবে করতে হবে, তো এটা একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, যদি হয় তাহলে তাদের লসাগুর সমান। যেমন প্রথম অঙ্কটা করি, টি সমান সমান আমাদের, আচ্ছা T1 ধরি, T1 মানে হচ্ছে sin 2x, 1 নম্বর sin 2x এর T1 কত আসবে, তো সাইনের পাওয়ার কত, বিজোড় মানে উপরে 2 পাই, আর নিচে আছে x এর সহগ 2, তো কাটাকাটি গেলে থাকে পাই। আর একটা আছে cos 3x এর T1, সরি T2, তো পাওয়ার কত, বিজোড়, তার মানে 2 পাই, আর নিচে কত থাকবে 3, তার মানে 2π/3। অতএব f of x এর পর্যায়কাল, মানে টোটালটার পর্যায়কাল, f of x এর পর্যায়কাল কত হবে, পাই, 2π/3 এর লসাগু, তাই না, লসাগু। আচ্ছা, এখন লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে এই পাইটা নিয়ে আমরা কাজ করব না, আমরা কি করব, আমরা করব হচ্ছে পায়ের সহগ কত, প্রথমটা 1, তারপর এটা 2π/3 মানে হচ্ছে 2/3। আমরা এই যে কনস্ট্যান্ট, মানে সংখ্যা নিয়েই মূলত লসাগু করতে হয়, পাই নিয়ে তো আর আমরা লসাগু করতে পারবো না, ঠিক আছে। যখন দুইটা ক্ষেত্রেই পাই কমন থাকবে, যদি কমন না থাকে তাহলে সেক্ষেত্রে আবার অঙ্ক আলাদা। তো ঠিক আছে, উপরে থাকবে কত, 1, তো দেখো আমাদের আছে 1, 2/3, তা উপরে কত, 1কে লেখা যায় না, মানে 1কে লেখা যায় 1/1 আর 2/3। এখন দেখো উপরে 1 এবং 2 এর লসাগু কত, 2, আর নিচে 1 এবং 3 এর গসাগু, মানে কমন কি 1, তো যেহেতু পাই ছিল সবার সাথে, তাহলে উপরে একটা 2 পাই, তার মানে এর অ্যান্সার হবে হচ্ছে 2 পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। ও আচ্ছা, 2 নম্বরে বলছে যে সাইন থিটা এর T1 কত আসতেছে বলো তো, সাইন থিটা মানে হচ্ছে 2 পাই, একদম মুখস্থ।
আচ্ছা ট্যান টু থিটা এর T2 কত আসতেছে π/2, কারণ থিটার সহগ 2 π/2। আচ্ছা অতএব এফ অফ থিটা এর টি বা পর্যায় কত হবে 2π ও π/2 এর লসাগু লসাগু। আচ্ছা তো কত হবে 2π, দুটার মধ্যে পাই কমন আছে, পাই তাহলে বাদ দিই 2 আর 1/2 আছে, তাই তো। তো 2 এর নিচে কি আছে একটা 1 আছে, মনে মনে কল্পনা করি, তাহলে উপরে কত হয় লসাগু করলে 2 হয়, তো পাই তো কমন, আর নিচে 1 এবং 2 এদের মধ্যে কমন কোনটা 1, তার মানে এটা কত আসতেছে 2π আসতেছে। এর অ্যান্সার কত 2π, ঠিক আছে। তার মানে আমাদের যে সেকেন্ডটার যে ফাংশন এটার অ্যান্সার হচ্ছে 2π, পর্যায়কাল হচ্ছে 2π। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে দেখো সাইন, তো 3 নম্বরের ক্ষেত্রে সাইন বলছে 2πx, তো 2πx এর T1 কত আসতেছে, এমনি তো 2π আর নিচে আবার x এর সহগ হচ্ছে 2π, x এর সহগ 2π, তো কাটলে কত থাকে 1 থাকে। আচ্ছা তারপর আছে tan πx, তো x এর সহগ কত পাই, উপরেও পাই নিচেও পাই, তারপরে 1 থাকে। অতএব এফ অফ এক্স এর পর্যায়টা আমাদের কত আসতেছে, এফ অফ এক্স এর পর্যায়কাল, তো দেখো 1, 1 এর লসাগু, তাই তো 1, 1 এর লসাগু, তো 1, 1 এর লসাগু হইলে কত আসে আমাদের অ্যান্সার 1, তো এর অ্যান্সারটা হবে হচ্ছে কত 1। আচ্ছা এর পরেরটা দেখো বলছে যে সাইন, আমাদের বলছে সাইন পাই স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার না সাইন পাই স্কোয়ার, তো 4 নম্বর সাইন পাই স্কোয়ার এক্স এর T1 কত আসবে, এক্স এর সহগ কত পাই স্কোয়ার, ঠিক আছে, তো সরি এক্স এর সহগ পাই স্কোয়ার, তো পাই স্কোয়ারটা কী হবে নিচে থাকবে, উপরে কত হবে সাইনের পাওয়ার যেহেতু বিজোড় উপরে থাকবে 2π, তাহলে এটা আসতে আসতে 2/পাই 2/পাই। আচ্ছা tan πx, তো tan πx এর T2 কত আসতেছে π/পাই মানে হচ্ছে 1, অতএব এফ অফ এক্স এর টি বা পর্যায়কাল কত আসতেছে 2/পাই, 1 এর লসাগু, তাই তো। এইখানে একটা প্রবলেম অ্যারাইজ করছে, সেইটা কি, আমরা যদি 2/পাই এবং 1 মানে 1/1 এর লসাগু করতে চাই, উপরে তো 2 লসাগু করাই যাচ্ছে, দেখো উপরে কিন্তু 2 আসতেছে, নিচে কি থাকতেছে, নিচে আসছে পাই আর 1, তো একটা অমূলদ আর একটা মূলদ, তো একটা অম্লদ সংখ্যা এবং একটা মূলদ সংখ্যার মধ্যে পাই তো অম্লদ সংখ্যা 1 মূলদ সংখ্যা, তো একটা অম্লদ এবং আরেকটা মূলদ সংখ্যার মধ্যে কখনোই লসাগু বা গসাগু করা যায় না। যদি আমার এখানে পাই থাকতো, যেমন এর আগেরগুলো কি করছি দুইটাতেই পাই ছিল, জন্য পাইটাকে আমরা আলাদা রাখছি, যদি এখানে পাই থাকতো তাহলে পাই এবং পায়ের মধ্যে গসাগু আমরা করতাম 1 আসতো, বাট এখানে এক জায়গায় পাই আছে আর এক জায়গায় পাই নাই, তো যেহেতু নাই তার মানে এখানে পায়ের ভ্যালু আমাদের 3.1416 এরকম করে অসীম সংখ্যা পর্যন্তই কল্পনা করতে হবে। তো যাই হোক একটা মূলদ এবং আর একটা অমূলদের মধ্যে কখনোই গসাগু সম্ভব না, তো নিচে পাই 1 এর গসাগু অসম্ভব, অতএব অ্যান্সারটা কি এফ অফ এক্সের কোনো পর্যায়কাল নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার,
ঠিক আছে, যেহেতু আমাদের টোটাল ফাংশনেরই আমি পর্যায় বের করতে পারতেছি না, সো এটা আমাদের পসিবলই না। তার মানে যেহেতু আমাদের এফ অফ এক্সের লসাগু সম্ভব না, তার মানে পর্যায়ও সম্ভব না, তার মানে অ্যান্সারও সম্ভব না। ওকে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে বলছে যে সাইন একটি পর্যায়িত, আচ্ছা কোনো একটা ফাংশন মানে কোনো যদি আমাদের কম্পোজিট ফাংশন হয়, যেমন গ ফক ফফ গগ এই টাইপের, তো কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা কি, যে এদের মধ্যে কোনটার পর্যায় আছে এবং কোনটার পর্যায় নেই। যদি আমার পর্যায় না থাকে তাহলে টোটালটা, যদি আমার মূল যে ফাংশনটা এই যে ফার্স্টে যেটা থাকবে, যেমন গফ জি অফ এফ অফ এক্স, তো এইখানে যদি এফ অফ এক্সের যদি এইখানে এফ অফ এক্সের যদি পর্যায়কাল না থাকে তাহলে টোটালটার ফাংশনের কোনো পর্যায় থাকবে না। ঠিক আছে, এইভাবে তো আমাদের ধরেই নিছি যে এফ অফ এক্সের একটা পর্যায়বৃত্তক ফাংশন, মানে এফ অফ এক্সের পর্যায় আছে, বাট জি অফ এক্সের কোনো পর্যায় নেই, সে একটা পর্যায়বৃত্ত ফাংশন না। যদি না হয় তাহলে জি অফ এফ অফ এক্স কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদিও জি আমাদের কি পর্যায়বৃত্ত ফাংশন না, কিন্তু এফ অফ এক্স তো পর্যায়বৃত্ত ফাংশন, এই কারণে আমাদের এটা পর্যায়বৃত্ত ফাংশন হবে এবং সেই পর্যায়টা হবে হচ্ছে এফ অফ এক্সের সমান, এফ অফ এক্সের পর্যায়ের সমান। আচ্ছা, ফগের বেলায় কি এফ অফ জি অফ এক্স, এই যে জি অফ এক্স এটা কি পর্যায়ে আছে? না, এর কোনো পর্যায় নেই। তো যতই এফ অফ এক্সের পর্যায় থাক, জি অফ এক্সের যেহেতু নাই, তার মানে ফগের ক্ষেত্রে আমাদের কোনো পর্যায় থাকবে না। যেমন একটা উদাহরণ, এখানে আমাদের এই যে প্রথম অঙ্কটা সাইন এক্সের টি ওয়ান কত আসতেছে, এই দেখো সাইন এক্সের টি ওয়ান কত আসতেছে, 2π আমরা জানি। অতএব তাহলে সাইন ইনভার্স সাইন এক্স এর টি কত হবে, ওই 2π। আচ্ছা, এইখানে সাইন ইনভার্স এক্সের পর্যায়কাল নেই, অতএব এফ অফ এক্স এর টি নেই এই ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সের নেই, যতই সাইনের থাক, সাইন ইনভার্স এক্সের নাই মানে পর্যায়কাল নাই। তো এইখানে আমাদের আসলে কয়েকটা বিষয় জানা উচিত, যেমন মনে করো এফ অফ এক্স, ঠিক আছে, বা ফফ অফ এক্স, এর ফফ অফ এক্সের কী হবে, যেহেতু এখানে এফ অফ এক্সের পর্যায় আছে, তার মানে এটা কি এর পর্যায় সমান সমান হচ্ছে এফ অফ এক্সের পর্যায়, ঠিক আছে। আচ্ছা, জি অফ এক্স, তো জি অফ এক্সের তো কোনো পর্যায় নেই, তো জি অফ এক্সের যেহেতু কোনো পর্যায় নেই, তার মানে গগ অফ এক্স এর কোনো পর্যায় নেই, ঠিক আছে, এর কোনো পর্যায়কাল হয় না, সম্ভব না। ওকে, তার মানে আমাদের খেয়াল করতে হবে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে জি অফ এক্স এবং এফ অফ এক্স যেটাই থাকুক না কেন, মানে মোট কথা এখানে আমাদের এইটার এই ফাংশনটার পর্যায় আছে কিনা, এই ফাংশনটার পর্যায় আছে কিনা, যদি না থাকে বা থাকে তার উপরে ডিপেন্ড করতেছে টোটাল ফাংশনটার পর্যায় থাকবে কি থাকবে না। আচ্ছা, 5 নম্বরের ক্ষেত্রে আমাদের এখানে দেখো বেশ কিছু একটু জটিল টাইপের দেওয়া আছে, তো এরকম ফরম্যাটে যদি থাকে, বা এই ফরম্যাটের দিকে তাকানোরও দরকার নেই, মোট কথা আমাদের এরকম রুট, তারপরে এক্সপোনেনশিয়াল এই টাইপের জিনিস যদি থাকে, তো আমাদের আগে দেখতে হয় যে এই যে রুট বা 1/, বা এক্সপোনেনশিয়াল, লগারিদম, এইগুলো কোনো ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে মূলে কি আছে, যে মূলে কি আছে। যেমন এইখানে কি আছে, রুট ওভার সাইন এক্স, তো রুট ওভার সাইন এক্স কোনো ফ্যাক্ট না, আমাদের দেখতে হবে আগে সাইন এক্সের পর্যায় কি, সাইন এক্সের পর্যায় কত, 2π,
যেহেতু সাইন এক্সের পর্যায়ে 2π, তাহলে √sin এক্সের পর্যায়েও কি হবে? 2π হবে, 2π হবে। 2 নম্বরের ক্ষেত্রে দেখো এর কি কোনো পর্যায় আছে? না, 3 এর পর্যায়ে নেই, এর পর্যায়ে নেই। তার মানে কার পর্যায়ে আছে? মোট কথা আমার কার পর্যায়ে আছে এই ফাংশনটার মধ্যে? এই সাইন কিউব এক্স প্লাস 3 এর পর্যায়ে আছে। তো আমরা জানি যে সাইন কিউব এক্স প্লাস 3 এর পর্যায়, আচ্ছা ওর আগে 3 আছে তো দাও, ও কোনো সমস্যা না। আচ্ছা এর পর্যায়ে কত হবে? এর পর্যায়ে কত? সাইনের পাওয়ার বিজোড়, তার মানে 2π, আর নিচে এক্সের সহগ কত? 1, তার মানে 2π হবে। যেহেতু সাইনের পাওয়ার মানে সাইন এইটারই শুধু পর্যায় আছে, আর কারোর তো কোনো আলাদা ইন্ডিভিজুয়াল পর্যায় নেই। যেহেতু ইন্ডিভিজুয়াল পর্যায় নেই, অতএব এই ফাংশনটার পর্যায় হবে এফ অফ এক্সের পর্যায় ওই 2π হবে। আমাদের মূল যে ফাংশন তার মধ্যে যদি কোনো একটার পর্যায় থাকে তাহলে তার পর্যায় মূলত টোটাল ফাংশনের পর্যায় হয়। যেমন এখানে কারোর কোনো পর্যায় নাই, শুধু ওই সাইন এক্স প্লাস 4 আছে। তো আমরা কি জানি যে সাইন এক্স প্লাস 4 এর টি কত? 2π। যদি তাই হয় তাহলে এফ অফ এক্সের পর্যায় কত হবে? এটাই আমাদের এফ অফ এক্সের পর্যায়। বুঝাতে পারছি? তার মানে এইখানে মূলত যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে রুট ফাংশন হোক, মডুলাস ফাংশন হোক, যাই হোক, আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা মডুলাস ফাংশনের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা একটু ভিন্ন। আমাদের যাই করতে হবে, আমাদের যেই ফাংশনই থাকুক না কেন, মূলত আমাদের দেখতে হবে যে এইখানে কার পর্যায়টা আছে। যার পর্যায় থাকবে সেইটার পর্যায় মূলত টোটাল পর্যায়, মোট ফাংশনের পর্যায়। আচ্ছা এই যে বলতে বলতে মডুলাস ফাংশন আমরা চলে আসছি। তো মডুলাসের ক্ষেত্রে একটু ভিন্ন, এবং এটা একটু জটিল টাইপের, জটিল কিছু ত্রিকোণমিতিক ফাংশন এখান থেকে বের হয়, অ্যারাইজ হয়। এবং এটা এমন একটা ফাংশন যেখান থেকে তুমি আগের সিস্টেম থেকে বের করতে পারবা না। যেমন আমাদের যদি এরকম থাকতো যে এফ অফ এক্স মডুলাস না থেকে যদি থাকতো যে সাইন এক্স প্লাস কজ এক্স, তো আমরা কী করতাম? আমরা করতাম যে সাইন এক্সের পর্যায় 2π, কজ এক্সের পর্যায় 2π, তাহলে এই দুইটার লসাগু করলে কত থাকে? ওই 2π থাকে। তার মানে এই 2π হবে টোটাল ফাংশনের পর্যায়। বাট মডুলাস ফাংশনের ক্ষেত্রে বিষয়টা এরকম হয় না, এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা একটু টেস্ট মেথডে যাব, একটু মনে রাখবা টেস্ট মেথড। আমরা যাব টেস্টিং মেথডে যাব, ঠিক আছে? একটু টেস্ট করব অঙ্ক। কেমন টেস্ট? আমরা এক্সের জায়গায় π/2 প্লাস এক্স, পাই প্লাস এক্স, তারপরে হচ্ছে 3π/2 প্লাস এক্স, তারপরে 2π প্লাস এক্স, এইগুলো বসাই দেখব, ঠিক আছে? বসাই দেখব। তো বসায় দেখলে দেখবা যে অঙ্ক চলে আসতেছে। যেমন আগে সিম্পল একটা উদাহরণ দিই। মনে করো একটা ফাংশন আছে মডুলাস অফ সাইন এক্স, ওকে? তো মডুলাস অফ সাইন এক্স মানে কি? এর ভ্যালু কখনোই সাইন এক্সের গ্রাফ কেমন হয়? এই যে এরকম হয়, তাই না? কিন্তু মডুলাস অফ সাইন এক্সের গ্রাফ কেমন হয়? এটা হয় হচ্ছে সাইন এক্স। আচ্ছা মডুলাস অফ সাইন এক্সের গ্রাফ কেমন হয়? মডুলাস অফ সাইন এক্স, সাইন এক্স। আচ্ছা তো এটা তো নেগেটিভ ভ্যালু তো এর আসবেই না, তার মানে এর আসা হচ্ছে কেমন? এই যে এরকম, ঠিক আছে? এই যে এরকম আসে, একটু গম্বুজ আকৃতির আসে। এর কখনোই মানে নেগেটিভ ভ্যালু আসে না। এই জন্য এর রেঞ্জ কত হয়? এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত থাকে। রেঞ্জ 0 থেকে 1 পর্যন্ত থাকে। যাই হোক, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন যেটা বলতেছিলাম যে আমরা একটা ফাংশন ধরি যে এফ অফ এক্স সমান মডুলাস অফ সাইন এক্স। আচ্ছা মডুলাস অফ সাইন এক্স যদি নিই, তো একটু আগে তাদের গ্রাফটা আমরা দেখছি অলরেডি, এই যে এরকম, ঠিক আছে? আর সাইন এক্সের ক্ষেত্রে এই যে এরকম। তো সাইন এক্সের দেখো এখানে 0 ছিল, এটা হচ্ছে 2π, আর এটা হচ্ছে আমাদের পাই, ওকে? আর এটা সাইন এক্স, আর এটা হচ্ছে সাইন এক্স এর মডুলাস, ওকে? এখন
দেখো একই পর্যায়ে বা দেখো একই পর্যায়ে সে আছে, মানে এইখান থেকে যেহেতু উঠছে আবার এইখানে এসে আবার এই পূর্ণ একটা চক্র ফুলফিল করে আবার সে পরবর্তীতে এরকম যাওয়ার মতন মানে পজিশনে চলে আসছে। যেহেতু চলে আসছে তার মানে এই যে পূর্ণচক্র সম্পন্ন যে ও করছে এটাই হচ্ছে ওর পর্যায়কাল, এবং এটা করতে যে সময় লাগে তাকেই হচ্ছে যে পর্যায়কাল বলে, এবং যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তোমরা তরঙ্গ অধ্যায় এটা করছো ফিজিক্সে, তো ওটা তো আসলে সাইনের গ্রাফই। ওকে, তো এখন আমাদের মডুলাসের ক্ষেত্রে কী হয়েছে দেখো, মডুলাসের ক্ষেত্রে হয়েছে যে 0 থেকে শুরু হয়েছে, পাইতে আসছে, এসে দেখো কি আবার 0 থেকে পাই পর্যন্ত যেভাবে আসছে পাই থেকে 2π পর্যন্ত সেভাবে গেছে না। তাহলে তো এখানে আমার পর্যায়কাল প্রথমটাতেই শেষ, এইটুকখানি তো আমার দরকার নাই, কারণ পরেরটা পাই থেকে 2π তো 0 থেকে পাই এর মধ্যে যেরকম আছে তারই রিপিট ভার্সন এটা। এই কারণে আমাদের এর পর্যায় কত হওয়া উচিত, 0 থেকে পাই হওয়া উচিত। তো 0 থেকে পাই যে হওয়া উচিত, আমরা তো এখন গ্রাফ আঁকায় এটা বের করতে খুব ঝামেলা হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, টেস্ট মেথডে যাব। তো এখানে আমরা কি করব, এক্সের জায়গায় আমি কি বলছি যে π/2, একবার π/2 বসাইতে হবে, π/2 প্লাস এক্স। তো দেখো π/2 প্লাস এক্স যদি আমি বসাই তাহলে সাইন এখানে হবে π/2 প্লাস এক্স। এখন π/2 এর কারণে সাইন কি হয়ে যাবে, কজ, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তো ঠিক আছে কজ এক্স হয়ে যাবে। তো এইটা তো এফ অফ এক্স না, এটা কি এফ অফ এক্স না, এটা এফ অফ এক্স না। আচ্ছা, তোমার এবার পাই প্লাস এক্স বসাই দেখি। তো সাইন এখানে আসতেছে পাই প্লাস এক্স, তো পায়ের কারণে সাইনই থাকবে, ঠিক আছে। এবং পাই প্লাস এক্স মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তো আমার মাইনাস সাইন, তো মডুলাসের কারণে পজিটিভ হয়ে যাবে। তো এটা হবে হচ্ছে মডুলাস অফ সাইন এক্স। তো এটাই না আমাদের এফ অফ এক্স। আর আমরা পর্যাবৃত্ত ফাংশনের সংজ্ঞায় কী পড়ছিলাম, যে এক্স প্লাস টি সমান সমান এফ অফ এক্স হলে এই টিটাই হচ্ছে পর্যায়কাল, এই টিটাই পর্যায়। তাহলে এখানে কি পাচ্ছি, এফ অফ এক্স সমান সমান এখানে কি পাইছি, এফ অফ এক্স প্লাস পাই বা পাই প্লাস এক্স। তাহলে এইটাই না আমাদের টি, এই যে টি এখান থেকে যে এটাই টি। তার মানে আমাদের সাইন মডুলাস অফ সাইন এক্সের পর্যায় কত, পাই। দেখছো 0 থেকে পাই এই চলে আসছে। সো গ্রাফ আঁকায় করা যাবে না, আমাদের টেস্টিং মেথড দিয়েই আমরা করব। বিশেষ করে এইগুলোর গ্রাফ কীভাবে আঁকবা, সময় নেই এত। ওকে, এখন আমরা π/2 প্লাস এক্স দিয়ে শুরু করি। তো π/2 প্লাস এক্স দিয়ে যদি করি তাহলে থাকে সাইন π/2 প্লাস এক্স প্লাস সাইন কস প্লাস কস π/2 প্লাস এক্স। আচ্ছা, এখানে কি থাকতেছে, মডুলাস অফ কজ এক্স প্লাস এখানে কি থাকতেছে সাইন এক্স, কিন্তু এখানে নেগেটিভ হবে কারণ কজ সেকেন্ড কোয়াড্রেন্টে কি, কজ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, এই কারণে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কজ এক্স প্লাস সাইন এক্স। তো এটাই না আমাদের মূল ফাংশন ছিল, এটাই আমাদের মূল ফাংশন ছিল। ওকে, অতএব এফ অফ এক্সের পর্যায় কত, এফ অফ এক্সের পর্যায়ে আমরা পাচ্ছি π/2, এই যে π/2। ওকে, আচ্ছা, সেকেন্ড অঙ্ক দেখো, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, তো এখানে আমাদের π/2 প্লাস এক্স বসাই দেখতে হবে। তো উপরে আসে কত, π/2 প্লাস এক্স মাইনাস, এইগুলো ইয়াতে আসলে এমসিকিউতে আসলে এত ডিটেলে করার দরকার নাই, তাই না? তখন জাস্ট মাথায় করে ফেলাবা কীভাবে আসে, প্লাস কস
পাই বাই 2 প্লাস এক্স। ওকে, উপরে কত আসতেছে? উপরে আসতেছে কজ এক্স মাইনাস সাইন এক্স, আর নিচে আসতেছে হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স। তো দেখো নিচে আমার কি ছিল, মডুলাসের ভিতরে ফাংশনের মেন ফাংশনের যে সাইন এক্স প্লাস কজ এক্স, বাট এখানে আসতেছে কজ এক্স মাইনাস সাইন এক্স, তার মানে কি ফেল। টেস্টিং মেথড কি করছে? ফেল করছে প্রথমটা। তার মানে আমরা সেকেন্ডটা করে দেখি। ওকে, সেকেন্ডটা করে দেখি। সেকেন্ডটা কি আসছে? পাই প্লাস এক্স ধরবো, একটা পাই বাই 2, একটা পাই 3 পাই বাই 2, এইভাবে ধরার চেষ্টা করবা। তো সাইন পাই প্লাস এক্স মাইনাস কজ পাই প্লাস এক্স, নিচে কত আছে? মডুলাস অফ সাইন পাই প্লাস এক্স প্লাস কজ পাই প্লাস এক্স। ওকে, উপরে কত আছে? মাইনাস কজ এক্স, এই পায়ের কারণে সাইনে থাকবে, মাইনাস সাইন এক্স থার্ড কোয়াড্রেন্টে গেছে, মাইনাস এটাও থার্ড কোয়াড্রেন্টে, মাইনাস কজ এক্স হবে। নিচে কত হবে? নিচে হবে হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। তো এখান থেকে মাইনাস তো চলে যাচ্ছে, তার মানে থাকে সাইন এক্স মাইনাস, এখানে মাইনাস চলে যাচ্ছে মডুলাসের ভিতরে কজ এক্স, এখান থেকে মাইনাস কমন নিলে সব প্লাস হয়ে যায়, তার মানে থাকতেছে মডুলাসের ভিতরে সাইন এক্স প্লাস কজ এক্স। ঠিক আছে, তো এটাই না আমাদের এফ অফ এক্স, এটাই তো আমাদের এফ অফ এক্স। তার মানে পর্যায়টা কত? তাহলে টি আসতেছে, টি আসতেছে পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা মানে ফাংশনের বিভিন্ন বিষয়টা নিয়ে একটু অন্য টাইপের অঙ্কগুলো আমরা একটু করব। ঠিক আছে, যে পর্যায়ের বিভিন্ন একটু অন্য টাইপের। তো এখানে আমাদের বলছে একটা ফাংশন দেওয়া আছে এবং আমাদের এখানে কোনো ফাংশন উল্লেখই করা নেই। ফাংশনটা আসলে কি উল্লেখই করা নেই, আমাদের ফাংশন দেওয়া বাদেই আমাদের ফাংশনের পর্যায় বের করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 3 যদি 0 হয় তাহলে এফ অফ এক্সের পর্যায় কত। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের করতে পারি যে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান মাইনাস এফ অফ এক্স প্লাস 3, এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, দিয়ে এটাকে 1 নঙে বসাই দিই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্স আর এক্স প্লাস 3 আছে, তো এই এক্সটাকে আমরা এক্স প্লাস 3-তে কনভার্ট করব। যেটা আছে অন্যটা যেটা আছে ওইটাই কনভার্ট করব। এখন এফ অফ এক্সের জায়গায় কি বসাচ্ছি? এক্স প্লাস 3, ভালো করে বুঝো। তাহলে মাইনাস এখানে কি বসাবো? এফ অফ এখানে এক্সের জায়গায় কি বসাবো? এক্স প্লাস 3, আর আগের থেকে তো 3 ছিলই, তাহলে এখানে থাকতেছে মাইনাস এফ অফ এক্স প্লাস 6। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত? এফ অফ এক্স প্লাস 3 এর ভ্যালু কত পাইছি? মাইনাস এফ অফ এক্স প্লাস 6। অতএব 1 নং হতে এফ অফ এক্স সমান কি ছিল? মাইনাস এফ অফ এক্স প্লাস 3, তো এফ অফ এক্স প্লাস 3 এর ভ্যালুতে এই যে এটা পাইছি, তাহলে মাইনাস এফ অফ এক্স প্লাস 6 পাইছে না? এফ অফ এক্স প্লাস 3 এর ভ্যালু মাইনাসে প্লাস হয়ে গেলে এফ অফ এক্স প্লাস 6। তো এই যে আমরা জানি এফ অফ এক্স প্লাস টি সমান এফ অফ এক্স হলে, অতএব টি সমান কত? পর্যায়, এর পর্যায় হচ্ছে 6। তো ফাংশন জানা বাদে আমরা ফাংশনের পর্যায় বের করে ফেলছি। ওকে, এবং এটা কেন হয়েছে? কারণ এখান থেকে কেন পাই নাই? কারণ আমরা জানি এফ অফ এক্স প্লাস টি সমান এফ অফ এক্সই হইতে হবে, এখানে পজিটিভ হইতে হবে, এখানে পজিটিভ হইতে হবে, কোনো নেগেটিভ আসা যাবে না। বাট এখানে একটা নেগেটিভ সাইন চলে আসছে,
এই কারণে এই যে নেগেটিভ সাইন চলে আসছে বলে এটা আমাদের পর্যায়ে হয়নি। তো যখন আমাদের এই ধরনের কোনো কেস আসবে আমরা এটাকে রিপ্লেস করে দেবো। ওকে, আমরা এটাকে রিপ্লেস করে দেবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর একটা অঙ্ক একটু বানাই। সাপোজ সেকেন্ড একটা অঙ্ক দিই, ঠিক আছে, যে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস 4 সমান সমান এফ অফ এক্স প্লাস 2 প্লাস এফ অফ এক্স প্লাস 6 হলে এফ অফ এক্স এর টি বা পর্যায়কাল কত বা পর্যায় কত। ওকে, এখন এইখানে আমাদের মনে রাখতে হবে যে এফ অফ এক্স তো আছে, এখন এক্সের সব থেকে কাছের মানটা কোনটা? একটা আছে এক্স, একটা আছে এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 4, একটা এক্স প্লাস 6, তাই না? তো দেখো এখানে প্লাস 2 আছে, মানে মাত্র 2 বাড়ছে, এখানে প্লাস 4 প্লাস 6, তার মানে সব থেকে কাছে যেটা আছে ওইটাকেই আমরা এফ অফ এক্সের জায়গায় রিপ্লেস করে দেবো। অতএব এখন এক্সের স্থানে এক্স প্লাস 2 নিয়ে এক্সের স্থানে আমরা এফ অফ এক্স প্লাস 2 নেব। তার মানে এখানে এক্স প্লাস 2 যদি নিই, এখানে কত থাকবে? এফ অফ এক্স প্লাস 2 প্লাস 4 থাকবে। আচ্ছা, এখানে কত থাকবে? এক্স প্লাস 2 প্লাস 2 থাকবে। এখানে কত থাকবে? এক্স প্লাস 2 প্লাস 6 থাকবে। তাহলে এখানে কত থাকতেছে? এফ অফ এক্স প্লাস 2, এফ অফ এক্স প্লাস 6, এফ অফ এক্স প্লাস 4, এফ অফ এক্স প্লাস 8। ঠিক আছে, এখন দেখো তো এই যে এফ অফ এক্স প্লাস 2 এবং এফ অফ এক্স প্লাস 6 এইটুকের ভ্যালুই আবার কত ছিল? এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস 4 ছিল না? তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস 4, এটা তো দেওয়াই ছিল যে এটা সমান সমান এটা, এই যে দেওয়া আছে সমান সমান, তাহলে কী পাচ্ছে? এফ অফ এক্স প্লাস 4 প্লাস এফ অফ এক্স প্লাস 8। এখন উভয় পাশ থেকে এফ অফ এক্স প্লাস 4 এক্স প্লাস 4 চলে গেল, তাহলে থাকে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস 8। তাহলে এক্সের ভ্যালু কত? 8। তার মানে সরি, এক্সের ভ্যালু বলতেছে, টি এর ভ্যালু কত? 8। ওকে, পর্যায়কাল আমাদের কত? 8 আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা সিমিলার একটা অঙ্ক। তো আমাদের এখানে বলছে যে এফ অফ এক্স বাই জি অফ এক্স আকারে আছে এবং বলছে পর্যায় টি যদি 4 পাই হয় তাহলে এন এর মান কত। তো এখানে সাইন এন এক্স এর পর্যায়টা বের করি। পাওয়ার আছে বিজোড়, তার মানে 2 পাই, নিচে এক্সের সহগ হচ্ছে এন। আচ্ছা, সাইন এক্স বাই এন এর টি2 পর্যায়টা বের করি। তো পাওয়ার বিজোড়, এই জন্য 2 পাই, আর নিচে হবে 1 বাই এন, তার মানে এটা আসতেছে 2 পাই এন। অতএব এফ অফ এক্স এর টি হবে কত? 2 পাই বাই এন কমা 2 পাই এন এর লসাগু, তাই না? লসাগু। তো দুইটাতেই পাই কি কমন, মানে আমরা আসলে অমূলত যদি কমন থাকে ওইটাকে আলাদা করে ফেলাবা, আলাদা করে ক্যালকুলেশন করবা বা কমন নিয়ে বাদ দিয়ে দিবা। তো এখানে যেহেতু দুইটাতেই পাই আছে, অমূলত সংখ্যা বাদ, তাহলে আমাদের 2 বাই এন কমা 2n এর লসাগুটাই মূলত ইম্পর্টেন্ট। তো 2n এর নিচে কি আছে? কিছু না থাকলে একটা 1 আছে। তো উপরে 2 এবং 2n এই দুইটার মধ্যে দেখো 2 আর 2n এই দুইটার লসাগু কত হবে? তো n এর ভ্যালু তুমি যাই বসাও, n এর ভ্যালু যদি 1 বসাও 2 হবে, তো 2 আর 2 এর লসাগু করলে 2 হয়। n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে এখানে হবে 2,4,
ঠিক আছে, 2,4। যদি 2,4 হয় তাহলে এখানে 2 থাকে, 1 2, তার মানে এখানে 4ই আসে। তো 4কে আমি 2n তখন লিখতে পারি, n এর ভ্যালু তো 1 বসাইছিলাম, 2 বসাইছিলাম এখানে, তাই না? যদি এখানে n এর ভ্যালু 3 বসাও তাহলে 2 আর 6 আসে, তার ক্ষেত্রে এখানে 6 হবে লসাগু। তো 6 তো পাইছিলাম 2n থেকে, তাই না? মোট কথা এখানে 2 এবং 2n যেহেতু আছে, তার মানে উপরে হবে 2n, আর নিচে n এবং 1, এই দুইটার মধ্যে কমন কি? কমন একটাই, সেটা হচ্ছে 1। অতএব এফ অফ এক্সের টি কত হবে? 2n/1, কিন্তু পাই, ও যে পাই তো আছে, তার মানে অ্যান্সার হবে 2n পাই। ঠিক আছে, অ্যান্সার 2n পাই হবে। ক্লিয়ার? তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।